সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতির ৭ কাহন। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা গোলাম সরোয়ার মিলন, আছেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা আলী নওয়াজ মাহমুদ খৈয়াম এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অপু উকিল। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আলী নওয়াজ মাহমুদ খৈয়াম ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা গণমাধ্যমে অনেক দুর্নীতির খবর দেখতে পাচ্ছি, অনেক ফিরিস্তি আসছে। দুর্নীতি দমন কমিশনও তাদের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নিচ্ছে। এই যে ধারাবাহিকভাবে দুর্নীতির খবর আসা, এটি আপনার কি মনে হয় কেন আসছে এখন? মানে এই দুর্নীতি তো তারা একদিনে করেনি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএটিভির সকল দর্শকবৃন্দকে, আমার সহ আলোচকবৃন্দ তাদেরকেও ধন্যবাদ। অ্যাকচুয়ালি দুর্নীতির বিষয়টা তো এখন বাংলাদেশের মানে একেবারে শীর্ষ আলোচনা আর কি। জি, সর্বত্র এই আলোচনা। এইটা আলোচনা পত্রপত্রিকা খুললেই, টেলিভিশন, রেডিও, সমস্ত জায়গায়, সমস্ত ফেসবুক, সমস্ত মিডিয়াতেই কিন্তু দুর্নীতির বিস্তর সংবাদ বের হচ্ছে। এখন এই দুর্নীতিটা হচ্ছে কেন, সেটার গভীরে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে যে রাষ্ট্রের কোনো দায় আছে কিনা এখানে, সরকারের কোনো দায় আছে কিনা এখানে। রাষ্ট্র এবং সরকার যদি জনকল্যাণমূলক হয়, জনবান্ধব হয় এবং জবাবদিহিতামূলক সরকার থাকে, তাহলে পরে কিন্তু এই সমস্ত দুর্নীতি এই মাত্রায় যায় না। এটা ঠিক যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে দুর্নীতি সব জায়গায় কিছুটা মাত্রায় থাকবে আছে বা থাকবে, কিন্তু এখন এটা একেবারে সীমা অতিক্রম করে একেবারে মানে দূর আকাশের নীল স্পর্শ করে ফেলছে, বহু দূরে চলে গেছে। এত দূরে চলে গেছে যে এখন এটা আমাদেরও কীরকম গা সব পরিস্থিতির মধ্যে আমরা চলে গেছি। এটা কখনোই আমরা তো ভাবতেই পারিনি যে এই যে সেনাবাহিনীর প্রধান বা পুলিশ প্রধান বা এনবিআর যারা কর্মকর্তা, এই যে দেখছি ভীষণ ব্যাপার, এত এই সমস্ত দায়িত্বশীল লোকজন তারা যে বিপুল পরিমাণ অর্থ বৈভব তৈরি করেছে, এখানে সরকার তার তো কোনো দায়, সরকার কিন্তু বলে না যে আমার দায় আছে। আমরা আগে শুনতাম যে কোনো জায়গায় একটা রেলগাড়ি অ্যাক্সিডেন্ট করে কিছু লোক মারা গেলে রেলমন্ত্রী পদত্যাগ করে দিতেন। এখন দেশের একেবারে এত বড় শীর্ষ জায়গায় পুলিশ প্রধান, সেনাবাহিনীর প্রধান, সরকারের মন্ত্রী, সরকারের এমপি, এই যে কি হচ্ছে না হচ্ছে, এর দায় তো সরকার নিচ্ছে না। সরকার এখন একটা কথা বলছে যে আমরা দুর্নীতি ধরছি। আসলে তো কোনো দুর্নীতি কিন্তু সরকার ধরেনি। এগুলো প্রিন্ট মিডিয়াতে বা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় যখন চলে আসছে, তখন সরকার এগুলোকে নানা রকমভাবে দেখার চেষ্টা করছে। এবং আশ্চর্য বিষয় হচ্ছে যে এখন লাজ লজ্জাহীনভাবেই সরকার কিন্তু এখনও তাদেরকে প্যাট্রোনাইজ করে যাচ্ছে, তাদেরকে সাহায্য করে যাচ্ছে। যেমন ধরেন যে তারা চলে গেল বদলি, কালকে দেখলাম যে এই এনবিআর এর আরেকজন কর্মকর্তা কি তাকে বগুড়া বদলি করে দিল। ফয়সাল বগুড়া বদলি হয়ে গেল। যে বদলি যেন সমাধান কেমন। এবং বদলি তো মনে করেন যে বেনজিরের বদলি হয়ে গেল সিঙ্গাপুরে, মানে বেনজির একটা বদলি নিয়ে সিঙ্গাপুরে চলে গেলেন। তারপরে এই যে মতিউর কোথায় গেলেন, তিনি হয়তো ব্যাংকক বা দুবাই চলে গেছেন। বিভিন্ন জায়গায় সরকারের পৃষ্ঠপোষকতা না থাকলে এরা যে এই এয়ারপোর্ট পার হয়ে, দেশের সীমানা পার হয়ে এইভাবে চলে যেতে পারে না। এটা কিন্তু একটা বাচ্চাও বুঝে, একটা ছোট অবুঝ শিশুও বুঝবে যে এর পেছনে গভর্নমেন্টের হাত আছে। আমি বলছিলাম যে সরকারের এই যে দীর্ঘদিনের সরকারের মানে স্বৈরাচারী মনোভাব এবং এখানে রাজনীতিহীনতা এবং এখানে বিরোধী দলের অনুপস্থিতি, কার্যকর বিরোধী দলের অনুপস্থিতি, এই সমস্ত করার কারণে আজকে গোটা রাষ্ট্রযন্ত্র এটা আওয়ামী লীগের কিন্তু নিয়ন্ত্রণে নেই। আজকে আওয়ামী লীগ নিজেই নিজের একটা সর্বনাশ ডেকে এনেছে।
সরকার নিজেই এখন এই সমস্ত আমলাদের উপরে এমন মাত্রায় নির্ভরশীল যে তারা এই নির্বাচনের সময় যেন তেন প্রকারের নির্বাচন কি হয়েছে আপনারা জানেন, যে এই পার্লামেন্টের নির্বাচন বলেন, লোকাল গভর্নমেন্টের ইলেকশন বলেন, উপজেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, এই সমস্ত নির্বাচন যেভাবে হয়েছে, এই সমস্ত নির্বাচনের ভিতর দিয়ে সরকার তার ক্ষমতায় থাকার যে নিরঙ্কুশভাবে ক্ষমতায় থাকার যে চেষ্টা করেছে, এখানে গভর্নমেন্টকে এই সমস্ত লোকজনের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়েছে। যা খুশি তারা কর, মানে তোমরা করো, কিন্তু আমার ক্ষমতায় থাকতে হবে। এইরকম একটা জায়গায় যখন এসছে রাষ্ট্রের কোনো সংস্কার হয়নি, রাষ্ট্র গণমুখী হয়নি, মানুষের কল্যাণের জন্য রাষ্ট্রটা যেরকম গত 15 বছর বা 16 বছর আওয়ামী লীগ আছে, তাদের হাতে যে সংস্কারটা হওয়ার দরকার ছিল, যে সংস্কারের ভেতর দিয়ে রাষ্ট্রটা মানুষের কল্যাণমুখী হতো এবং দুর্নীতির মাত্রা বা বিভিন্ন আইন শৃঙ্খলার বিষয় সব কিছু যে ধীরে ধীরে কমে যাবে, এই না কমে কিন্তু এগুলো বাড়ছে। আমাদের সামনে বড় প্রশ্ন হচ্ছে যে এইগুলো যে বাড়লো, এগুলো যে কমলো না, দুর্নীতির মাত্রাটা যে বেড়ে গেল। দুর্নীতি যে আগে ছিল না তা কিন্তু না, কিন্তু দুর্নীতির মাত্রা কিন্তু ভয়াবহ আকার। আমি যেটা বললাম যে একেবারে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই যে গেল, এর পেছনে আমাদের বুঝতে হবে যে সরকার কোনো রাষ্ট্রের কোনো অঙ্গেরই, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানকে এই গভর্নমেন্ট কিন্তু কার্যকর রাখে নাই বা এটাকে ডেভেলপ করে নাই, উন্নত করে নাই, গতিশীল করে নাই, এটাকে আরও যেটা আমরা গুড গভর্নেন্স বলি, মানে একটা সুশাসনের জন্য উপযোগী করে কিন্তু গড়ে তোলে নাই। ফলে দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গায় করাপশন হচ্ছে, দেখার কেউ নাই। বেনজিরের 8টা না 9টা আপনার কি বলে পাসপোর্ট, ও মাই গড, বেনজিরের এত সম্পত্তি, এই সমস্ত লোকজনের এত সম্পত্তি, ওনাদের এমপি একজন ভারতে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল, সাংঘাতিক ব্যাপার। এইগুলো কি গভর্নমেন্টের কোনো এজেন্সি নাই? দেশের একটা ছাগল সব এজেন্সির চাইতে শক্তিশালী হয়ে গেল ছাগল কাণ্ডে। আমি বলবো একটা ছাগল কাণ্ডে কিন্তু সমস্ত কিছু সামনে চলে আসলো। সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য সংসদের কথা বলেছেন। হ্যাঁ, আমার মনে হয় যে ছাগল কি সরকারের চাইতে এত পাওয়ারফুল হয়ে গেল যে এই সমস্ত দুর্নীতিগুলোকে এই মাত্রায় সামনে আসলো। সুতরাং আমাদের বুঝতে হবে যে একটা কার্যকর সরকার দরকার, একটা গণমুখী সরকার দরকার, একটা গণতান্ত্রিক সরকার দরকার এবং একটা কল্যাণমুখী সরকার দরকার, যে সরকারটা রাষ্ট্রটাকে মানুষের উপযোগী করে গড়ে তুলবে। আমি আপনার কাছে আবার আসবো, আমরা শুনে আসি উকিল কি বলেন। যেটি বললেন যে সরকারের দায়, সরকারের হাত আছে, সরকার আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, অনেকগুলো অভিযোগ করলেন খোয়েম ভাই। হ্যাঁ, খোয়েম ভাই অভিযোগ শুধু না, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে যে রাষ্ট্রের সংস্কার এখনো হয়নি। এটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট বলেছেন। যে রাষ্ট্রটা বঙ্গবন্ধুর খুনের পর স্বৈরশাসক, সামরিক শাসকরা দীর্ঘ 21 বছর দখল করে রেখেছিল এবং সেই রাষ্ট্রে যুব সমাজকে মাদকাসক্ত করা হয়েছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। যুব সমাজ যেন আন্দোলন করতে না পারে, তারা যেন প্রতিবাদী না হয়, ছাত্র সমাজের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। কেন? মানে সেই ব্রিলিয়ান্ট ছাত্রদের উপর দিয়েছিল এই কারণে যেন ছাত্ররা প্রতিবাদ করতে না শিখে। এবং দুর্নীতির শিকড়টা বঙ্গবন্ধুকে হত্যার পর এমনভাবেই গ্রথিত হয়েছিল যে একটা ব্যাংক, রাষ্ট্রের প্রধান, সেই শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, সেখানে সেই টাকাগুলো রাষ্ট্রের প্রধান উনি তার দল গঠন করবার জন্য, তার দলে ফেরানোর জন্য সেই টাকাগুলো লোন দিয়ে দিত জামানত ছাড়া। এই রকম একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিল নিজেরা ক্ষমতায় থাকার জন্য। যেই রাষ্ট্রটিতে মানে অসাম্প্রদায়িক রাষ্ট্রটা, যেটা বঙ্গবন্ধুর স্বাধীন অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেই বাংলাদেশটাকে অসাম্প্রদায়িক বানানোর জন্য সেই 30 লক্ষ শহীদের একটি প্রত্যয় ছিল যে আমরা এমন একটি বাংলাদেশ করব যেখানে আমরা ধর্ম বর্ণ সব মিলে সকল বাঙালি এখানে বসবাস করব। সেই রাষ্ট্রটাকে এই সামরিক সরকাররা কী করলো? সংবিধানটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে সংবিধানের ধারা চেঞ্জ করে সেখানে মৌলবাদী, জঙ্গি, বঙ্গবন্ধুর খুনি তাদেরকে রাজনীতি করবার সুযোগ সৃষ্টি করে দিল এবং সেখানে একটি জঙ্গি রাষ্ট্র হওয়ার জন্য যা যা দরকার সেটা কিন্তু হয়ে গেল। আর রাষ্ট্রটি যখন জঙ্গি হবে সেখানে দুর্নীতি থাকবে এবং রাষ্ট্রটি যখন
একজন রাষ্ট্রের প্রধান বা দুর্নীতি করার জন্য একটি ভবন খুলে দিবে, একটি রাষ্ট্রের প্রধান যখন তার সন্তানকে লাইসেন্স করে দিবে যে দুর্নীতি তুমি করো, তোমাকে আমি একটি অফিস করে দিলাম গভর্নমেন্টের প্যারালাল, তখন দুর্নীতি হবে। এবং সেই রকম সেই 2001-এর আগে, মানে একের কথা আমি বলছি না, সেই সামরিক স্বৈরশাসকের সময় থেকে রাষ্ট্রটির মধ্যে বঙ্গবন্ধুর হত্যার পর এই ঘটনাগুলো ঘটেছে। এবং তার মধ্যে সবচেয়ে যেটা কলঙ্কজনিত অধ্যায় সেটা হচ্ছে বঙ্গবন্ধুর খুনিদেরকে, আইনের শাসনকে পদদলিত করে বঙ্গবন্ধুর খুনিদেরকে তাদেরকে রক্ষা করা হয়েছে, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে, তাদের পার্লামেন্ট মেম্বার বানিয়ে বিরোধী দলে বসানো হয়েছে এবং তাদেরকে রাষ্ট্রীয় বিভিন্ন দূতাবাসে নিয়োগ দেওয়া হয়েছে। আর বঙ্গবন্ধুর খুনি যারা আছেন তারা যেন বঙ্গবন্ধু বা আওয়ামী লীগকে কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে হত্যা করা যায়, তাদের সেই জন্য লিবিয়াতে ট্রেনিং দিয়ে বাংলাদেশের মাঠে ছেড়ে দেওয়া হয়েছে ফ্রিডম পার্টি নামে পার্টি বানিয়ে, অর্থাৎ সন্ত্রাস, বাংলাদেশের সন্ত্রাসের স্বর্গরাজ্য বানানোর জন্য ট্রেনিং দিয়ে সেই সামরিক স্বৈর শাসকরা বাংলাদেশে করেছে। বড় প্রশ্ন ছিল এখন এই যে রাষ্ট্রের সংস্কার করার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 96-এ যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন তখন থেকেই তিনি শুরু করেছিলেন সেই কাজটি। তখন তিনি করতে পারেননি, মেজরিটি ছিল না। 2009 সালে হয়েই প্রথম যেটি করেছেন সেটি হচ্ছে এই জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, বাংলাদেশের মানে জাতির পিতার হত্যাকারীদের বিচার, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা এবং পাশাপাশি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যা যা করা দরকার তিনি কিন্তু সেটি করেছেন। শুধু তাই না, দেশটাকে ডিজিটাল করা, অর্থনীতিতে উন্নয়নে এগিয়ে আনা, বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের বাংলাদেশে পরিণত করা, এই কাজগুলো উনি করেছেন, অর্থনৈতিক মুক্তি যেটা। কিন্তু একটি বিষয়ে এখন পর্যন্ত তার কাজ এখনো শেষ হয়নি, সেটি হলো কি, সেটা হচ্ছে দুর্নীতির বিষয়ে 2018 সালে কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল যে দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। কিন্তু করোনাকালীন সময় এবং পরবর্তীতে যুদ্ধ, বিভিন্ন কারণে সম্পূর্ণভাবে দুর্নীতিটাকে এই রোধ করা সম্ভব হয়নি, যে কারণে 2024-এর নির্বাচনী ইশতেহারে আবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে এবার দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বেন, জিরো টলারেন্স করবেন। সে কারণেই এই নির্বাচনের 6 মাসের মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে দুর্নীতিটাকে রোধ করবার জন্য সরকারের যে স্টেপগুলো সেগুলো বাংলাদেশের মানুষ দেখছে। এখন বিএনপির যারা আছেন তারা চোখে না দেখুক সেটা নিয়ে আমি কথা বলবো না, তবে এইটুকু বলবো এই 2009 থেকে 2024 পর্যন্তই কিন্তু দুর্নীতির কারণে অনেক এমপির সাজা হয়েছে, অনেক সচিবের সাজা হয়েছে, অনেক এমপি মন্ত্রী দুর্নীতি করেন নাই। বিএনপি থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর থেকে তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে, পদ্মা সেতু করতে দেবে না, সে কারণে সে এই জন্য কিন্তু মন্ত্রী পদত্যাগ করেছে। এই ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো এসছে সেই বিষয়গুলো অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে বলেই এটা পত্রিকায় মিডিয়ায় আপনারা দেখছেন। এমন অনেক ঘটনা আছে পত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু ব্যবস্থা হয়নি, গ্রহণ করা হয়নি, অনেক আছে এরকম নিউজ। আবার যারা দুর্নীতিতে নিমগ্ন তাদের পত্রিকায় নিউজ করেই শুধু যে সরকার এটা ব্যবস্থা নিচ্ছে তা না, কিন্তু ব্যবস্থা যখন নিচ্ছে তখন পত্রিকাগুলো নিউজ হচ্ছে। আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন খোয়ম ভাই, যে পত্রিকার নিউজ দেখে সরকার হয়তো তাদেরকে এখন মানুষ জেনে ফেলেছে সেই জন্য মানুষ, এটা আসলে কিন্তু না। মানে লোক দেখানো কেন হবে? লোক দেখানো বিষয় না, লোক কারা? লোক তো জনগণ। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের জনগণের প্রতি যে মায়া, মমতা, ভালোবাসা, এটা তো অন্য কারো থাকবে না, কারণ তার পিতাই দেশটা স্বাধীন করেছে। তার পিতার স্বাধীন দেশের জনগণ বাংলাদেশের তাদেরকে মিলন ভাইয়ের কাছে যেতে চাই। আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন, যে প্রশ্ন সামনে নিয়ে এসেছেন রাষ্ট্র সংস্কারের বিষয়, সেটা আমরা মিলন ভাইয়ের কাছ থেকে জবাবটা শুনি, কারণ মিলন ভাই ছাত্রনেতা থেকে সরাসরি। আমি আরেকটু শেষ করছি। মিলন ভাই বলছেন না যে দুর্নীতি বেড়ে গেছে, দুর্নীতি খোয়েম ভাই বলছেন না দুর্নীতি আসলে আপনি দেখছেন না, দুর্নীতি আগেই ছিল,
সেটাকে এখন পানিশমেন্ট দেওয়া হচ্ছে। দুর্নীতিটা আমি তো বলেছি, দুর্নীতিটা সেই সামরিক স্বৈর শাসকের তৈরি করা যে ছক, তাদের যে দুর্নীতি করবার যে সুযোগ সৃষ্টি করা, সেই ক্ষতটা তো এখন তো ফিল আপ হয়নি। মিলন ভাইয়ের কাছ থেকে সেটা শুনে ফিল আপ মিলন ভাই করার যেহেতু জন্য। এর জলজান্ত একটা উদাহরণ তিনি। এবং আরেকটা কথা আমি আরেকটা পয়েন্ট বলে শেষ করছি। জি, বলুন। খোয়ম ভাই বলছেন সেনা প্রধান, পুলিশ প্রধান ওনারা দুর্নীতি করেছে, আমি ভাবতেই ভালো লাগে না। ওনারা মানে বিচ্ছিন্ন ব্যক্তি, তার মতো করে সে তার অবস্থান থেকে তার দায় দায়িত্ব সে নিজে নিয়ে দুর্নীতি করেছে কিনা আমি জানি না, এখন আমরা পত্রিকায় দেখছি প্রমাণিত জি, এখনো হয়নি। প্রতি আমি আবার আসবো আপনার কাছে, জি। কিন্তু আপনার এটা যদি আপনি ভাবেন যে রাষ্ট্রের প্রধান তার সন্তানকে দুর্নীতি করতে একটি ভবন খুলে দিয়েছে, তার নামে তো একটাও দুর্নীতির মামলা নাই দিদি। আচ্ছা ঠিক আছে, সেটা আপনি একটাও বলেন। বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে বলতে তো হবে না। প্রতিবাদে এবং তার বিরুদ্ধে সেই কারণে 111 তৈরি হয়েছে, শুধুমাত্র দুর্নীতির কারণে। আমি আপনার কাছে 111 এসে বাংলাদেশের মানুষ যেটি বলেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে রাষ্ট্র সংস্কারের যে বিষয়টি, সেখানে যারা ক্ষমতায় এসেছিলেন তারা ক্ষমতায় থাকতে ক্ষমতা ধরে রাখার জন্য ছাত্র সমাজের হাতে আপনি শুনলেন যে তাদেরকে কাছে টেনেছে, দলে নিয়েছেন, যার একটি জ্বলন্ত প্রমাণ আপনাকে সরাসরি মন্ত্রিসভায় নেওয়া হয়েছিল। কি উদ্দেশ্যে? শুধু ক্ষমতা ধরে রাখার জন্য, না রাষ্ট্র সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়ার জন্য? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক আমার সম্মানিত দুজনকে। একটি কথা বলি, দুর্নীতির প্রসঙ্গ যেহেতু আসছে, আপনার প্রশ্নোত্তর আমি দিচ্ছি। দুর্নীতি একটা সামাজিক ব্যাধি হয়েছে এবং প্রতিটা দেশেই দুর্নীতি আছে কম বেশি, কিন্তু আমাদের দেশে যে দুর্নীতি হচ্ছে, এই লজ্জা এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে বলেন আর আমাদের সমাজে বলেন আর বিশ্বের কাছে বলেন, দেখানোর মতো এখন অবস্থা নাই। কী কারণে অবস্থা নাই? দুর্নীতির কথা আবার যেটা বললেন, আমি আমার প্রসঙ্গে আসতেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের অনেক অর্জন আছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু কেছে যে আমি দেশের জন্য জানি, চাটার দল সব চেটে খায়। এটা তো অন রেকর্ড, এটা তো কাউন্টার করার কিছু নাই। গেল ভালো কথা, আমি আপার সাথে একমত। বঙ্গবন্ধুর হত্যাকারী, যুদ্ধাপরাধী, তাদের বিরুদ্ধে যে হয়েছে, এটা পলিটিক্যাল ইস্যু, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আজকে এটা থেকেই শুরু হয়েছে। তারপর জিয়াউর রহমান সাহেবের সময়কাল নিয়ে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা থাকতে পারে। এরশাদ সাহেবের দুর্নীতির বিরুদ্ধে জোহাদ করে আজকে ক্ষমতায় আসছেন। দেখেন, সামরিক স্বৈরাচার আর গণতান্ত্রিক স্বৈরাচারের পার্থক্য বুঝতে হবে। আমি আমার দলের কথা বলছি, আপনি যেহেতু বললেন, উনি কিন্তু রাষ্ট্র সংস্কার করেছেন, উপজেলা পদ্ধতি করেছেন। উনি যে রিফর্মগুলি করেছেন, আপনি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে এরশাদ সাহেবের মতো কোনো রিফর্ম করে নাই। ওনার কী ছিল? বৈধতার সংকট। বিএনপি থেকে উনি, বিএনপি আমাদের ভাষায় যেটা বলি যে উনি সাত্তার সাহেব দায়িত্ব অর্পণ করেছিলেন, উনি দায়িত্বভার নিয়েছিলেন এবং 90-তে উনি কিন্তু দায়িত্বভার দিয়েছিলেন শান্তিপূর্ণভাবে। অন্যরা বলে যে তাদেরকে করা হয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, এই সংস্কারের কথা আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তাকে ভাবতে হবে। আপনি দুর্নীতি বলেন, আপনি আইজি কি 7টা পাসপোর্ট কিভাবে করে, আমাদের সেনা প্রধান আজিজ কিভাবে তার ভাইদের জন্য আইডি ব্যবস্থা করে দেয়, ভুয়া আইডি, এগুলি তো আজকে জনগণের প্রশ্ন। বাদ দেন না ওলি কথা। আজকে পত্রিকায় আপনি 2টা মিডিয়া হাউসের দ্বন্দ্বের কারণে কিন্তু বেনজিরের ঘটনাটা ফ্ল্যাশ হয়েছে। আজকে কিন্তু এই যে বাস্তব অবস্থা, আমরা তো চাই যে দুর্নীতির বিরুদ্ধে একটা অভিযান হোক। 111-এ তো দুর্নীতির বিরুদ্ধে অভিযান হয়েছিল। রাস্তায় কি হয়েছে? গাড়ি ফালায় রাখতো, টাকার গাড়টি ফালায় রাখতো। কই, আজকে এরকম একটা অভিযান হওয়া দরকার। যদিও 111-এর সময় তারা নিজেরাই দুর্নীতি জড়িত হয়েছিল, যদিও এরশাদ সাহেবের সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এরশাদ সাহেবের সময় দুর্নীতি হয়েছে। কী নাম, তাকে থিফ অফ বাগদাদ বলা হতো, জেনারেল মাহমুদুল হাসান, উনি পরে বিএনপিতে গেছেন। যাই হোক, আমি কিন্তু নিজের দলের কথাও বললাম। তো আজকে যদি আওয়ামী লীগের আমার বোন আপা আছেন, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আওয়ামী লীগের যে অর্জনকে বলেন, তার সাথে বলেন যে বিচ্যুতি আছে, সংস্কারটা করা সম্ভব হয় নাই। আজকে কেন আপনি শুধু আমলাদের দোষ দিবেন? রাজনীতিবিদদের পদ বাণিজ্য হচ্ছে না? আজকে যুগান্তর পত্রিকাতে এখানে আছে যে কোটি টাকার বেশি পদ বাণিজ্য হচ্ছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ। এই যে যুগান্তর পত্রিকা আছে, প্রতিটা জায়গায় আজকে রাজনীতিবিদ যারা, এটা শুধু ওই পদ বাণিজ্য যে শুধু আওয়ামী লীগ হচ্ছে তা না, যেহেতু ক্ষমতাসীন দল, এখানে হাইব্রিডদের সংখ্যা বেশি এখানে হচ্ছে। আমাদের জাতীয় পার্টির জেএম কাদেরের সম্পর্কে অভিযোগ আছে, কিংবা বিএনপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে। আমার বক্তব্য হলো অন্য জায়গায়, এই অভিযোগকে স্বীকার করে নিয়ে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে
আজকে আমাদের একটা জায়গায় ঐক্যমতের জায়গায় একটা দৃঢ় জায়গায় আসা দরকার। আমি আরেকটু কথা বলে করবো, পরে আমাকে সময় কম দিয়ে। দেখেন, আওয়ামী লীগের ভিতরে কিন্তু ভালো মন্দ দুটি আছে। আজকে দুর্নীতি ধারাভাবে বললে হবে না। আজকে যেমন বেনজির আছে, গোপালগঞ্জে বাড়ি, আমি কিন্তু ওই জায়গাটা বলি, মানিকগঞ্জের এসপি সাহেব, গোপালগঞ্জে বাড়ি, এত একটা ক্লিন লোক। আপনি দেখেন ভূমি নিয়ে এত দুর্নীতি, ভূমির ডিজি রেকর্ড যিনি আছেন তার সম্পর্কে কিন্তু অন্য একটা ভাবমূর্তি নিয়ে আছেন। কিংবা আওয়ামী লীগে আজকে ছাত্রলীগের সেই ফরিদপুরের নেতার কথা 2000 কোটি টাকা নাকি উনি পাচার করছেন। আপনি এই যে পাশে এই যে ইয়েতে আসছে যে সাভারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কি বাড়ি গাড়ির অনেক অঢেল সম্পদের কথা, কিন্তু পাশাপাশি আরেকটা উদাহরণ আছে, আপনি দেখবেন যে সেখানে একটা শ্রমিক লীগের নেতা সে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সে মাদকাসক্তের বিরুদ্ধে কথা বলে, এই উদাহরণগুলি তো আছে। আমি এটা দিয়ে বুঝাতে চাচ্ছি প্যারালালি কিন্তু আওয়ামী লীগের ভিতর কিন্তু আছে। এখন একতরফাভাবে আপা শুধু ওই সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে তখন হয়েছিল, আওয়ামী লীগের সময় হয় নাই। এই 15 বছরের দুর্নীতি অনেক বাড়ছে স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে। এবং আজকে এটা সত্যি কথা, আজকে হাইকোর্টে একটা রুল দিচ্ছে, আপনি জানেন তো সঞ্চালক সাহেব জাহিদ ভাই, রুলটা কি যে যেটা 1979 সনে জিয়াউর রহমানের সময় হয়েছিল যে আমাদের 5 বছর পর পর সম্পদের হিসাবটা দিতে হবে। আজকে কিন্তু সেই বিচারালয় সেই রেফারেন্সটা টানতে বাধ্য হয়েছে। তার মানে যতই আমরা সামরিক স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বলি, তাদেরও ভালো ভালো কাজ কিন্তু কিছু উদাহরণ আছে। এইটা কিন্তু পরবর্তীতে বিএনপিও কিন্তু খালেদা জিয়া কিন্তু এটা মেনটেন করে নাই। যদি করতো তাহলে হাওয়া ভবন কিংবা এই যে যারা দুর্নীতি করছে তারা হইতো না। কিংবা আওয়ামী লীগ সরকার যদি ওরই ধারাবাহিকতায় আজকে যে রায়টা রুল দিল, আমার মনে হয় আজকে সেই পাহাড় সম্পদ আজকে যেই কি আমাদের মতিউর কথা শোনা যাচ্ছে এনবিআরে, তার ছেলে যে পত্রিকার ছেলে অর্ণবের ব্যবসায় শত শত কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, কোত্থেকে আসছে এই টাকাগুলি। তো আমার কথা হলো কি যে এই যে দেখবেন আপনার উনি অস্বীকার করতে পারবেন কিনা জানি না আপা, এই আওয়ামী লীগে দেখেন ওনার মতো ওনার স্বামী, আমি পার্সোনালিটি ডেডিকেটেড পরীক্ষিত নেতা, দেখবেন যে নমিনেশন বাণিজ্য থেকে বলবেন, পদে বলবেন ওই রাজাকার কিংবা ইয়েদেরকে, তাদেরকে এই 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 মানে তদবিরের কারণে, এই দুর্নীতির কারণে তাদেরকে কিন্তু পদ দেওয়া হয়। এই সত্যিকার আওয়ামী লীগ নেতা কর্মী অনেক আছে, অনেক উদাহরণ দিতে পারবে, টকশোতে বলা যাবে না, সময় নাই, তাদেরকে কিন্তু মূল্যায়ন করা হয় নাই। হ্যাঁ, মূল্যায়ন কাদের হচ্ছে? যার টাকা আছে। যে আজকে পার্লামেন্টে দেখেন, পার্লামেন্টে কয়জন সত্যিকার আওয়ামী লীগের নেতা আছে? সব ব্যবসায়ী। 80% লোক আজকে ব্যবসায়ী সেখানে আছে। ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবেন এই কথা বলি না, কিন্তু আপনি এই সুযোগে যেখানে বিএনপি রাজনীতিতে আসে নাই, আমি বিশ্বাস করতে চাই আগামীতে বঙ্গবন্ধু কন্যা যেটা করেন নাই, করতে পারেন নাই, কিংবা এটা তার সীমাবদ্ধতা, উনি কিন্তু ভালো লোকদেরকে কিন্তু এখানে সুযোগ করে দিতে পারতেন, যারা একটা গুড ম্যান, গুড পলিটিক্স, গুড পার্লামেন্ট। আপনার একটা ভালো রাজনীতির গুণগত পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের জন্য লাস্টে আমি যে কথাটা বলতে চাই, বিরতির অর্থে বলছি যে জাতীয় স্বার্থে আমাদের আজকে এই যে অবস্থা, আমাদের কিন্তু একটা ঐক্যমত হওয়া দরকার। খোয়েম ভাই বলেন, আপা বলেন, আমরা বলি, এই তিনটা দল তো কিংবা অন্যান্য দল, সব দলকে মিলিয়ে একটা জায়গা আসা দরকার। আমরা দুর্নীতির বিরুদ্ধে এবং আমরা ঐক্যবদ্ধ হব। এবং আমি মনে করি লাস্টে একটি কথা বলি, প্রয়োজনে সাংবিধানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা করে দুর্নীতিবাজদেরকে ধরুক এবং সেইভাবে সমস্ত জায়গায় সেভাবে করুক। উনি ইতিহাসে চিরনায়ক হয়ে থাকবেন। গোলাম সালাম মিলন, আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। নওয়াজ মাহমুদ খোয়াম ভাই, আমরা আলোচনায় আবার ফিরতে চাই। দুর্নীতি নিয়ে আপনি বলছিলেন যে ক্ষমতায় থাকা বা রাজনীতি অনেকটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে এই দুর্নীতির গতি বাড়ছে। এটি আসলে কি এরকম যে অনেকটা আখের গোছানোর মতো, আমি আপনাকে সার্ভ করছি, আমি আমার নিজেরটা গুছিয়ে নিচ্ছি? আমি এখানে ঠিক ওই দিদি তো অনেক কথা বললেন, আমি কিন্তু দোষারোপ করার জন্য কথাগুলো বলছি না। মিলন ভাই একটা ভালো কথা বলছেন, এটা তো আমাদের মানতে হবে যে আমরা একটা খুবই জটিল সময়ের মধ্যে আছি। দেশ আওয়ামী লীগ শাসন করছে গত 15 বছর, যেভাবেই করুক। এই 15 বছরের যে পরিস্থিতিটা হয়েছে, ফলে আজকের জনজীবনের যে পরিস্থিতি, সে সম্পর্কে আমাদের একটা
মানে মনোভাব, পজিটিভ মনোভাব থাকতে হবে যে আসলে এটা একদম পরিস্থিতিটা কি। এখানে ধরেন যে এই যে আজকে ব্যাংকগুলোর অবস্থা বলেন, দিদি বললেন তো অমুক তমুক, আজকে ব্যাংকগুলো যারা ব্যবসা করে ব্যাংকগুলোর অবস্থা চরম খারাপ, অর্থের যোগান দিতে পারছে না ব্যবসায়ীদেরকে। কালকেই আপনি দেখলেন যে এখানে শিল্প কলকারখানায় যে ভর্তুকি দেয়া হতো, এই ভর্তুকি অর্ধেক করে ফেলানো হয়েছে, হ্রাস করা হয়েছে। শিল্প কলকারখানার যে ইয়ে মানে প্রোডাকশনের উপর গভর্নমেন্ট যে ইনসেন্টিভ দিত সেখানে এটা কমিয়ে কিন্তু দেয়া আছে, হ্যাঁ। কমায় নিয়ে আসা হলো। কারণ সেখানে আবার এক ধরনের দেখেন দুর্নীতি হয় চরম এবার আকারে, জি। এবার এবার আবার দেখেন ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে গেল, 14% 15% ব্যাংকের ইন্টারেস্ট হয়ে গেল। আপনি ইকোনমির দুরবস্থাটা আপনার বুঝতে হবে যে এই যে একটা অবস্থা চলছে, এই যে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে কত হাজার হাজার কোটি টাকা চলে গেল, এর আগে লুটপাট হয়ে গেল, তার কোনো হদিস পাওয়া গেল না। এই যে আজকে দেখলাম যদিও এস আলম গ্রুপ একটা প্রতিবাদ দিয়েছে কেমন, কিন্তু ডেইলি স্টারে নিউজ করেছে যে কি মাত্রায় এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠান থেকে লুণ্ঠন হয়েছে, কি মাত্রায়। এই যে এইটা যদি আমি স্বীকার না করি যে না এটা একটা প্রবলেম, তাহলে আমার মনে হয় যে এই শুধু দলবাজি করা হবে কেমন। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন, তাদের উপরেও কিন্তু এক ধরনের এই আর্থিক চাপ পড়ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর। ফলে আজকে বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। আজকে দেখেন এই গার্মেন্টস সেক্টরের আজকে সব জায়গায় কোনো না কোনো সমস্যা সংকট কিন্তু লেগেই আছে। আজকে দেখেন বাজারে জিনিসপত্রের দাম, এর কোনো নিয়ন্ত্রণ নেই। আজকেও গ্যাসের দাম বাড়ানো হয়েছে, আজকেও দেখবেন 300 টাকা করে বোধহয় গ্যাসের দাম আজকেও বাড়ানো হলো। সর্বত্র কিন্তু বাজারে যে অস্থিরতা এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে অর্থনীতিতে চলছে, আমার দিদির কাছে এবং মিলন ভাইয়ের কাছে আমার কথা হচ্ছে যে এটা আমাদের মানতে হবে। যেটা যদি না মানি যে না একটা বিশৃঙ্খলা চলছে, তাহলে আমাদের সত্যের অপলাপ করা হবে। দেখেন আরও অনেকগুলো প্রবলেম হচ্ছে, সেটা দেখেন আজকে খবরের কাগজে দেখবেন আপনি। এটা পিছনে কি শুধু একটি ভালো ভোট না হওয়া কি মনে করেন? আমি বলি আসি ওখানে অনেকগুলো বিষয় দেখেন। আপনি সামাজিক পরিবেশটা দেখেন, আপনি খবরের কাগজ খুললেই দেখেন এই যে ধর্ষণ হচ্ছে কি মাত্রায়। গতকালকেও এক দলবদ্ধভাবে এক মহিলাকে এই যে খিলক্ষেতে ধর্ষণ করা হয়েছে। এই যে ধর্ষণ করা বেড়ে গেছে, মেয়েদেরকে উত্ত্যক্ত করা বেড়ে গেছে, আপনার কি বলে এই যে নেশা মাদকতা এইগুলো কি বলে এগুলো বেড়ে গেছে। দেখবেন যে খবরের কাগজে মা ছেলেকে মেরে ফেলেছে, ছেলে বাবাকে মেরে ফেলেছে, ভাই বোনকে মেরে ফেলেছে। প্রতিদিন খবরের কাগজে দেখবেন ফাঁসি, যাবজ্জীবন, অমুক তমুক। এইগুলোকে আপনাকে কনসিডারেশনে নিতে হবে যে সমাজে একটা দারুণ ধরনের একটা অস্থিরতা তৈরি হয়েছে, এবং এ কারণে আপনাকে বুঝতে হবে যে আমরা এখন এখান থেকে কিভাবে বের হতে পারি। একটা হচ্ছে যে এগুলো কেন হচ্ছে, এগুলো ধরেন 15 বছর সরকার ক্ষমতায় আছে, সে যদি বলে এগুলো হচ্ছে আমি কমাবো, আমি তো চেষ্টা করছি, আমি ধরছি, এটা উনি বলতে পারেন। এবং কিন্তু কথা হচ্ছে 15 বছর ধরে কেন এগুলো হলো, সেই কথার জবাব তো দিতে হবে। এখন প্রবলেম হচ্ছে যে কিছু আলোচনা করলে আমরা কিন্তু পিছনের রেফারেন্সে চলে যাই, এমন সমস্ত কথাবার্তা নিয়ে আসি যেগুলো সমসাময়িক ঘটনাকে প্রশমিত করার ক্ষেত্রে মোটেই সহায়ক না। কেমন ওই যে গ্রামে একটা গল্প আছে যে এক ভদ্রলোক হাটে গেছে, তা হাটে গেলে তার এক মানে পানের ব্যবসা করে, তা এক লোক জিজ্ঞেস করছে তোমার মাথায় কি, তো বলছে আমার মাথায় পান। তো এই লোক বলছে তোমার বলে দিলাম কান। তো আর বলতে পারে নাই কিছু, বাড়িতে এসে বউয়ের কাছে বলছে আর শুনে না বাড়ি গেছিলাম বাজারে, একজন বললো মাথায় কি, আমি বললাম পান, তো সে আমারে বলে দিল কি বলে দেবো কান। তুমি কি বললা? আমি তো কিছু বলতে পারলাম না। হট মিয়া তুমি কিছু বলতে পারলা না। তো সে কি করে, সে কাপড়ের ব্যবসা করে। কালকে তুমি যা জিজ্ঞেস করবে তোমার মাথায় কি, সে বলবে কাপড়, তুমি বললো মারে দিলাম তোমার কানের উপর থাপ্পড়। তো গেছে সারা পথ মুখস্থ করতে করতে গেছে। যে জিজ্ঞেস করছে মিয়া তোমার মাথায় কি, বলে কাপড়। থাপ্পড় ভুলে গেছেন কী কবে, তো তার কানের সঙ্গে বেঁধে দিলাম ঢেকি। তো ওই লোক বললো মিলল না তো। তো
তাহলে মিলল না, টেনে দেখো গা। এখন সমসাময়িক যে সংকট, এই সংকট নিয়ে যখন আমরা কথা বলি তখন এই যে পেছনের গল্প, অমুক তমুক সামরিক শাসন, এইটাই নানা কথা ওনারা কিন্তু নিয়ে আসেন। এগুলো তো এই প্রবলেম সলভ করছে না। দিদির কাছে আমার প্রশ্ন যে এইগুলো প্রবলেম তো ছিল, আমি ধরলাম এইগুলো নিয়ে কিন্তু একটা ভিন্ন প্রেক্ষিতে, আমি প্রত্যেকবারই বলি এগুলো নিয়ে একটা আলাদা আলোচনা হওয়া দরকার, কিন্তু আমি ধরে নিলাম যে এগুলো ছিল। 15 বছর আপনি ক্ষমতায় এগুলো প্রশমিত করতে পারেন নাই। আপনি বলেন তো আপনার কত বছর লাগবে, কত দূর সেই মধুপুর যেখানে গেলে এই প্রবলেম সলভ হবে, যেখানে গেলে আমি হাসপাতালের চিকিৎসাটা পাবো। আমি এই কয়েকদিন আগেও বলছি যে আপনি প্রাতিষ্ঠানিক উন্নয়ন করা হচ্ছে সরকারের দায়িত্ব। এটা আপনার তাত্ত্বিক শোনা যাবে, সরকারের দায়িত্ব কিন্তু ওই একজনের মেয়ে বিয়ে দিয়ে দিলাম, প্রধানমন্ত্রী বলে আমি গরিবের প্রতি খুব সহানুভূতিশীল, নট দ্যাট। গভর্নমেন্টের কাজ হচ্ছে প্রাতিষ্ঠানিক উন্নয়ন করা, যাতে সেখানে মানুষ সেবা পেতে পারে। যেমন ধরেন যে একটা হাসপাতাল, সেই হাসপাতাল স্বাস্থ্যখাতটা সরকার এমন করবে যাতে মানুষ সেখানে স্বাস্থ্যসেবা পেতে পারে। এখন ধরেন যে পিজি হাসপাতালে, সেদিনে আমি বলছি এই কথা, খবরের কাগজে আসছে 60টা না 70টা আইসিইউ নষ্ট। বিভিন্ন হাসপাতালে দেখেন, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে কোটি কোটি টাকার সরঞ্জাম নষ্ট, ডাক্তার নাই। আপনি যে একটু খোঁজ নেন তো গ্রামে একটা জেলা শহরের একটা হাসপাতালে মানুষের কি দুরবস্থা। তো সরকারের কাজ ছিল ওটার প্রাতিষ্ঠানিক উন্নয়ন করা যাতে মানুষ সেখানে সেবা পেতে পারে। সরকারের উচিত ছিল থানায় গিয়ে যাতে আমি সুবিচার পেতে পারি, আমি সেখানে আইনের সহায়তা পেতে পারি। আজকে দেখেন যে সংস্থার প্রধান এরকম একটা কারাপশনে গেল এবং গভর্নমেন্ট টের পেল না, প্রধানমন্ত্রী বুঝলো না, এবং তাকে একটা কি পুরস্কার জন্য দিল, শুদ্ধাচার পুরস্কার দিল কিন্তু বেনজিরকে। এবং বেনজিরের কি অধ্যত্ত, কি সমস্ত কথাবার্তা সে বলছে, তাই না? এই প্রধানমন্ত্রী জানেন না, তার কোনো এজেন্সি নাই যে আপনার পুলিশের প্রধান এই করছে। ফলে পুলিশ বাহিনীর একটা বড় অংশ কিন্তু আজকে করাপশনের মধ্যে ঢুকে গেছে। সেটা দেখছেন আপনি। আজকে দেখলাম কি ভদ্রলোক BIWT এর চেয়ারম্যান ছিলেন, পুলিশের শামসুদ্দোহা নাকি, পুলিশের উনি কি ডিআইজি নাকি ছিল, 700 কোটি টাকা সে অর্জন করছে। ও মাই গড, দেশে কেউ নাই, দেখার কেউ নাই। এত প্রতিষ্ঠান মানুষের টাকা পয়সা দিয়ে বেতন দিয়ে রাখা হচ্ছে, তারা কিন্তু নাই। এইগুলো হচ্ছে না। আমি একটু শেষ করি। আপনি যে প্রশ্ন করলেন, মিলন ভাই যেটা বললেন, আমার কথা হচ্ছে আমরা তিনজন জিনিসটাকে আমরা আমলে নিই যে না, আসলে প্রবলেম খুবই গুরুতর, দোষারোপ না করি। দোষারোপ করলে পরে কিন্তু আমাদের হবে না। হ্যাঁ, এটা করে আমাদের এখান থেকে বের হওয়া দরকার। এবং এই প্রবলেমটা হচ্ছে, যে প্রশ্ন আপনি করলেন সেটার জবাব আমি দিচ্ছি, যখন রাজনীতির ভারসাম্য নষ্ট হয়ে যায়, বিরোধী দল থাকে না, যখন আপনি বিরোধী দলকে ঘরের মধ্যে তালা মেরে আটকে দেন, যখন বিরোধী দলের উপর নির্যাতন করেন, বেগম খালেদা জিয়াকে আপনি আজকে মিথ্যে মামলা দিয়ে আটক করে রেখেছেন, আজকে তারেক রহমানকে জেল দিয়ে দেশে আসতে দেওয়া হচ্ছে না, আজকে বিএনপির হাজার হাজার ছেলেপেলেকে আপনি যখন মামলা দিয়ে আটকে রাখেন, প্লিজ আমি একটু, এবং যখন আপনি নির্বাচনকে একটা সুষমভাবে, মানে নির্বাচন যেভাবে হয় সেভাবে করতে দেন না, যখন রাজনৈতিক নিয়মকানুন বিনষ্ট হয়, রাজনৈতিক ধারা পদ্ধতি যখন নষ্ট হয়, তখন এইগুলোই হয়। দিদি, আপনি এইগুলোর থেকে যদি আপনি বের না হন, তাহলে আপনি কিছু মনে করবেন না, আমি বলি এর জন্যও কিন্তু আপনাদের একটা নির্মম পরিণতি ভোগ করতে হবে। আমি আপনার কাছে আবার আসবো। উকিল, 15 বছরও হয়নি, কতদিন লাগবে? একটি প্রশ্ন তুলেছেন। আর কতদিন? খোয়েম ভাই যখন অবলীলায় এই কথাগুলি বলেন না, তখন আমি তাকিয়ে খোয়েম ভাইকে দেখছিলাম, শুনছিলাম, আর ভাবছিলাম যে নিজেরা এত কিছু করলেন, দুর্নীতিতে 5 বার হ্যাট্রিক করলেন, চ্যাম্পিয়ন হলেন, দুর্নীতিটা এতই বাংলাদেশে 2001 থেকে 2006 পর্যন্ত করলেন যে বেগম খালেদা জিয়া নিজে কালো টাকা সাদা করে ফেললো। এবং 300 কোটি টাকা, এই যে ব্যাংকের প্রসঙ্গ আনলেন আপনি, 300 কোটি টাকা শুধুমাত্র বেগম খালেদা জিয়ার পরিবার 2003 সালে ঋণ মৌকুব নিয়ে গেল। সাইদ ইস্কান্দার, বেগম খালেদা জিয়ার বোন, ভাই,
পুত্র কোথায়- সন্তান কোথায় দেখছেন? এটা এমন একটা অসত্য তথ্য দিচ্ছেন। অসত্য হলে আপনি নোট করে দেখেন, আমি চ্যালেঞ্জ দিয়ে সেটাকে মানে দেখাবো। এবং এই যে এই ব্যাংক ব্যবস্থাটা দিয়ে শুরু করি, এই ব্যাংক ব্যবস্থাটা নিয়ে এই সরকারের সময় 15 বছরে যারাই ব্যাংক ব্যবস্থার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, যেমন? তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। যেমন সব জায়গায় যে মানে পত্রিকায় যেগুলো এসছে সেগুলোকে মানে কেন এসছে, সরকার তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু এই যে ব্যাংক ব্যবস্থার মধ্যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, এই জালিয়াতি চক্র, ব্যাংক চুরি, ব্যাংকের টাকা আত্মসাতের চক্র, সেটা তো আর 2009 সালে হঠাৎ করে তৈরি হয়নি। সেটা কবে তৈরি হয়েছিল? সেটা তৈরি হয়েছিল 1991 সালে। 1991 সালে যখন একেবারে আপনারা স্লোগান দিলেন, ভাঙা সুটকেস, সেরা গেঞ্জি, কিচ্ছু নাই জিয়া পরিবারের। তারপরে কি করে তারেক রহমান জিয়া পরিবারের কিছুই সরকারের নাই, এখনো জায়গা কিছুই নাই। দখল করে 30 লক্ষ টাকা বেগম খালেদা জিয়া এফডিআর এর ইন্টারেস্ট মওকুফ কিভাবে করলো, সাদা টাকা কালো করলো? টাকা যদি না থাকে জিয়া পরিবারের 30 লক্ষ শুধুমাত্র এফডিআর এর ইন্টারেস্ট, তাহলে এফডিআরটা কত টাকা ছিল? গেল। থাকতেই পারে উনি ওনা। আমার তো এবং এসব জানা তারেক রহমান কেন, এটা তো সবাই জানে। আপনি বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেছে 30 লক্ষ টাকা, এটা তো আপনি অবশ্যই জানা উচিত, কারণ সবাই জানে এটা। এইবার কিন্তু কালো আচ্ছা, টাকা সাদা এখন করার একটা বিরাট চান্স দিয়েছে 91 আপনার সালে সরকার। 1991 দিলেই সব 91 টাকা সালে সাদা। খোয়েম ভাই, আমি যদি কথা বললে sorry, আপনি sorry, তখন বলুন। আমার স্ট্রিমটা না, থাকে না, 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 কারণ বলেন, আপনি অনেকগুলো কথা বলেছেন। ব্যাংক ব্যবস্থা নিয়ে আপনি বললেন বলে আমার বলতে হয় যে 1991 সালে কিভাবে বেগম খালেদা জিয়ার 2 পুত্র তারেক রহমান এবং কোকো, আরাফাত রহমান কোকো প্রয়াত, তারা নিজেরা সরকারি জায়গা দখল করে ইন্ডাস্ট্রি বানালো, 14টা স্টার ইন্ডাস্ট্রি, ড্যান্ডি ডাইং থেকে শুরু করে আরও অনেক অনেক নাম, সেগুলো সরকারি জায়গাগুলো দখল করলো এবং ভুয়া ব্যাংক থেকে, সোনালী ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে টাকাগুলো আত্মসাৎ করলো। একটা মামলা হয়েছে না দিদি? অবশ্যই মামলা হয়েছে, একটাও অবশ্যই নাই। অবশ্যই মামলা নাম্বারও আমি জানিয়ে দেবো পরের রাউন্ডে আপনাকে। এটা 96-7 এই লোনের অ্যাগেনস্টে ওই ব্যাংক মতিঝিল থানায় মামলা করেছে। আমি মামলা নম্বরগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি। তাহলে এই যে খোদ সরকার প্রধানের সন্তানেরা যখন ব্যবসা করে, দুর্নীতি করে এবং ব্যাংক লুট করে, ব্যাংকের টাকা কিভাবে আত্মসাৎ করেছে, তখন সিন্ডিকেট তৈরি হয়েছে। এবং 2001 থেকে 2006 পর্যন্ত সেই রাস্তাটাকে আরও এতটাই মজবুত করেছে যে ব্যাংকের যারা চাকরিরত তারা বুঝে গেছে কিভাবে চুরিটা করতে হবে, কিভাবে ভুয়া ঋণপত্র খুলতে হবে। এবং 2009 এসে তাদের বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নিয়েছে বলে বাংলাদেশের মানুষ জানতে পেরেছে যে ব্যাংকে কিভাবে ভুয়া ঋণপত্র দিয়ে টাকা আত্মসাৎ করা হয়, ব্যাংকের টাকা কিভাবে মানে আত্মসাৎ করা হয়, এগুলো বাংলাদেশের মানুষ জানতে পেরেছে। শুরুটা করেছিল বিএনপি 91 থেকে, এবং না 91 না, শুরু হয়েছিল জিয়াউর রহমান শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থার মাধ্যমে টাকা লোন, মানে যে টাকাগুলো লোন দিত তার কোনো ভিত্তি ছিল না। বিএনপি যারা করবে, যারা সরকারের মদতপুষ্ট হবে, তাদেরকে লোন দিয়ে তাদেরকে ধনাঢ্য ব্যক্তিতে রূপান্তরিত করা হয়েছিল। এভাবে এই ঋণ খেলাপি সংস্কৃতি, ভুয়া ঋণের সংস্কৃতি, এটা তৈরি হয়েছিল ব্যাংক ব্যবস্থার মধ্যে। এবার দেখেন 15 বছর ধরে এমন কি হলো, এটা খোয়েম ভাই খুব বিষণ্ণভাবে বলছে, এমন কি কেন হলো, 15 বছর ধরে। এখন আমি খোয়েম ভাইয়ের কাছে বলতে চাই 15 বছরে কি হয়েছে, না আমার পরের সময় দিন, 15 বছরে কি হয়েছে যেটা নিয়ে আপনি বিষণ্ণ? আপনার চোখে কিছুই ধরা পড়েনি? আপনি তো লাস্টে বললেন যে দোষারোপের রাজনীতি আমরা করব না। তাহলে 15 বছরে এই সরকার কি কি করলো সেটা কিচ্ছু আপনার চোখে পড়লো না? এই যে আপনি টকশো করছেন ডিজিটাল বাংলাদেশের রূপান্তর হচ্ছে, এটা তো এই সরকার করেছে। আজকে বাংলাদেশের, আমি শেষ করে দিচ্ছি, বাংলাদেশের চেহারাটাতে পাল্টে গেছে। মানুষ যে ভালো আছে, মানুষ যে সুখে শান্তিতে আছে, এদেশের জনগণ যে সরকারকে সহযোগিতা করছে, কেন করছে? দেশটা উন্নয়ন হয়েছে বলেই। বিদেশিদের বাইরে গেলে যেমন একটি রূপ দেখেন অবকাঠামোর উন্নয়ন, সেই রকম বাংলাদেশের অবস্থান। আর আপনি 15 বছরে এতই হতাশ, একটা কারণে হতাশ, ক্ষমতায় যেতে পারছেন না। সেটা আওয়ামী লীগের দোষ না, নির্বাচনে আসতে বলে আসেন না, নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগের কিছু করার নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি,
আমার আরেকটা বলতে হবে আমি একটু পরে সেটাও বলি। আমার আমি সাথে- একটু যুক্ত করে দেই এক মিনিট, এক মিনিট। প্রশ্নটা, সেটা না, হচ্ছে যে স্বাস্থ্য খোয়েম ব্যবস্থা ভাই নিয়ে। প্রশ্ন করেছেন যে স্বাস্থ্য না, রাজনৈতিক এরকম ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা সেজন্য আমি এটা সেই যে জায়গাটা দায়টা আসতে চাই। করেছেন। রাজনৈতিক কিন্তু আপনারা একটু ভারসাম্যের স্মরণ করে ব্যাপারটা দিতে কি? যে 2001-এ একটি ভালো নির্বাচন হয়েছিল, জানেন আপনি। 2000 সালে দুর্নীতিতে বাংলাদেশ প্রথম চ্যাম্পিয়ন হয়, তারপরে টানা কিন্তু 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। ভালো নির্বাচন, ভালো রাজনীতি থাকার পরেও কিন্তু এটা লাগাম টানা যায়নি, এই দায় ব্যক্তির। শুনেন, আমি এই জায়গাটা বলি যে স্বৈরাচার, সামরিক স্বৈরাচার আবার গণতান্ত্রিকভাবে স্বৈরাচার হতে পারে। ভালো মানে গভর্নমেন্টে আপনার নির্বাচন ভালো হওয়ার পরও দুর্নীতি হতে পারে। 2001-এ আপনি যে উদাহরণটা টানলেন, হ্যাঁ, যে সেখানে তো ধরেন একটা নির্বাচন তর্কের খাতিরে ধরে নেন অপেক্ষাকৃত ভালো নির্বাচন হয়েছে, সেখানে তো দুর্নীতি ছিল, পরপর চ্যাম্পিয়ন হয়েছে। আওয়ামী লীগের সময় হয়েছে, বিএনপির সময় হয়েছে। আজকে এইটা একটা জায়গায় কিন্তু এই 52 বছরের বাংলাদেশে প্রমাণ হয়েছে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি আর বেশি মানে যেটা আমেরিকা কিংবা অন্যান্য দেশে দেখি, এই ব্রিটেনে দেখি, আমাদের দেশে বোধহয় এটা কার্যকর হচ্ছে না। এখানে একটা তৃতীয় একটা রাজনৈতিক শক্তির উত্থানের প্রয়োজন। আমরা তো ধরেন সত্যিকারভাবে জাতীয় পার্টি সেই জায়গাটা পূরণ করতে পারে নাই, আত্মসমালোচনা করে নিচ্ছে। আজকে উচিত এটা এই অবস্থা আনে, তাহলে এটাকে একটা ব্যালেন্সের জায়গা আসবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি আমাকে যে প্রশ্নটা করছিলেন ওইটার উত্তরটা আমি পুরোটা দিতে পারি নাই। সেটা হলো যে আজকে যে দুর্নীতিটা বঙ্গবন্ধুর সময়, তার মতো দেশপ্রেম, জাতীয়তাবোধ ছিল না এই ব্যাপারে। আমার মনে হয় তার শত্রু যারা করে তারা অস্বীকার করবে না, কিন্তু তার সময় থেকেই কিন্তু হয়েছিল। এবং আপনি মনে করিয়ে দিতে চাই 7 মার্ডার কেসের কথা, শফিউল আলম প্রধানের নেতৃত্বে এই পল্টন ময়দানে সেদিনকার যে লিস্ট টানানো হয়েছিল দুর্নীতিবাজদের, তার পরিপ্রেক্ষিতে 7 মার্ডার হয়েছিল। তো সেখান থেকে তো শুরু হয়েছে। তারপর যেটা জিয়াউর রহমান সাহেবের কথা বললেন, আমি জিয়াউর রহমানের ছাত্র সংগঠনের প্রধান হওয়ার সুযোগ হয়েছিল। আমি বিএনপি করি না কখন, আমি শুধু না, আমি মাস্টার ডিগ্রি ছাড়া অল এবং ফার্স্ট ক্লাস পাওয়া লোক। আজকে যদি বলা হয় যে আপনি যে প্রশ্নটা করছিলেন যে আপনাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, কিংবা কেউ যদি বলতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো, নাম্বার 1। নাম্বার 2, আজকে যেটা ছাত্র নেতা হওয়া মানে, এটা বিএনপি ছাত্র দলের পরবর্তীতে হয়েছে, হওয়া মানে পাজিরো গাড়ি বসা। তখন তো আমরা রিক্সায় চলতাম, আমাদের তখন মোবাইল ফোনও ছিল না, তো মোবাইল ফোন তখন আসেও নাই। আমার কথা হলো কি, তখন ছাত্র রাজনীতির যে একটা 73-এর নির্বাচন নিয়ে, ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল। আমি গোলাম সরওয়ার মিলন ডাকসুতে নির্বাচন করেছি, ফেল করেছি। মাহমুদুর রহমান মান্না ভিপি হয়েছে। আমরা জিয়াউর রহমান সাহেবের নির্দেশে, কঠোর নির্দেশে সেদিন আমরা কিন্তু একটা ভালো নির্বাচন দেখাতে পেরেছিলাম। আমি কিন্তু ইতিহাসের রেফারেন্সের ইয়েতে আমি কথা বলছি। হ্যাঁ, জিয়াউর রহমানকে নিয়ে যেটা আপা বলছেন, সমালোচনা থাকতে পারে, বঙ্গবন্ধুর খুনিদেরকে প্রশ্রয় দেওয়ার কথা থাকতে পারে, এই ব্যাপারে আমার কোনো তর্ক বিতর্ক নেই, সেটা তো অন্য প্রসঙ্গ। আমার কথা হলো কি, এরশাদ সাহেবের সময় আবার যেটা সত্যি কথা, উনি শেষ পর্যন্ত কোনো দায় নিতে না চেয়ে তার ছাত্র সংগঠনকে বিরুদ্ধ করে দিলেন। আজকে এই সামরিক স্বৈরাচার যে উনি আপা বলেন যে 27 বছর কি 23 বছর এই স্বৈরাচাররা যে করেছে, তাদের সময় কি ভালো কাজ হয়নি? তাদের সময় তো আমি তো বললাম তাদের সময় কিন্তু দুর্নীতি হয়েছে, কিন্তু এই 15 বছরে যে দুর্নীতিটা হয়েছে, এই দুর্নীতির মাত্রাটা নাই। এবং সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেখেন বেনজি সাহেব যেটা করছে, উনি গোপালগঞ্জের বাড়িতে, ওনারা এগুলি কি জানা ছিল না? নিশ্চয়ই জানতো, হয় গোয়েন্দা সংস্থা দেয় নাই। আরেকটা কথা বলি, আপনি সামরিক স্বৈরাচারদেরকে দোষ দেন, তাদের সময় ডিজিএফআই কাজ করছে, এনএসআই কাজ করছে। আজকের যে গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, এই সময় কি ডিজিএফআই কাজ করতেছে না? তাদের দায়িত্ব হলো এই সেনাবাহিনী আমাদের ন্যাশনাল আর্মি, মুক্তিযুদ্ধে গড়ে ওঠা আর্মি, এই পুলিশ মুক্তিযুদ্ধে গড়ে ওঠা পুলিশ। আজকে সেখানে একজন যদি কোনো অন্যায় করে, তার সেই জবাবদিহিতা যদি আজকে সেটা এনশিওর করতে পারতো, যেটা লিকেজ ছিল, আজকে এককভাবে এই দায় কিন্তু মানে যেটা সরকার বলছে যে সরকারের দায় নাই, কিন্তু সরকারকে আমার প্রশ্ন ছিল যে রাজনৈতিক দায় না ব্যক্তির দায়। না, ব্যক্তির দায়িত্ব প্রথমে আসে, নির্বাচনের আগে পরে আমি বলি ব্যক্তির দায়িত্ব ফার্স্ট। আমি ধরেন আমি একটা চেয়ারে আছি, এখন আমি ব্যক্তি হিসাবে আমি তো উদাহরণ দিলাম, ভালো লোক তো আপনার এই প্রশাসনে আছে, অনেক আছে উদাহরণ দেওয়ার মতো। এমনও আছে গোপালগঞ্জের একজন পুলিশ কর্মকর্তা, নাম নাই বললাম, সে এত প্রফেশনাল, সে এত সৎ জীবনযাপন করে যে মিশনে কিভাবে যাবে সে সেই ইয়েতে আছে। এই যে কমিটমেন্টটা তার প্রফেশনের প্রতি, সে কোনো রকমই নাই, কিন্তু সেই ইচ্ছাগুলো এরকম অনেক কিছু করতে পারে। আমরা আরেকটা বিরতি নিতে চাই, আমার হাতে সময় নেই, 10 সেকেন্ডে শেষ করে দিই। সেটা হলো যে আজকে এই রাঘব বোয়ালদেরকে বিচার করা সম্ভব কিনা, আজকে এই প্রশ্নটা কিন্তু জনমনে উঠছে। এবং দুদক সম্পর্কে বলি, আজকে দুদকের যিনি চেয়ারম্যান, আমি গর্বিত বোধ করছি, সে আমার এই মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সে একজন
ছাত্র ছিল এবং সচিব ছিলেন। উনি একজন খুব ভালো মানুষ। ওনাকে আজকে দুর্নীতি দমন কমিশনকে কিন্তু আমাদের সাপোর্ট দিতে হবে। আমি সাপোর্ট দেই তাহলে করতে হবে। আর লাস্ট কথাটা হলো যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে একটি বলতে চাই, এবং অনিচ্ছাকৃত ঋণ খেলাপি আছে যারা গার্মেন্টস করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু সবাই ধারাভাবে কথা বলবেন, এটা ঠিক। মিলন ভাই, আমরা আরেকটা বিরতি নিতে চাই। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আলী নওয়াজ মাহমুদ খোয়েম ভাই, আলোচনা শেষ করতে চাই, একদম শেষ দিকে। আমরা এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? না, কি বলবো, আসলে প্রবলেমটা হচ্ছে কি যে রাজনীতি সম্পর্কে আমাদের একটা বিজ্ঞানসম্মত ধারণা নেওয়া দরকার। এই যে একটা দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে, তার জন্য জনগণের শক্তি, জনগণের রাজনীতিতে অংশগ্রহণ, সরকার গঠনে জনগণের অংশগ্রহণ, এই জায়গাটা যদি খুব ট্রান্সপারেন্ট আপনি না রাখেন, স্বচ্ছ না রাখেন, তাহলে এখানে নানা রকম রোগ ব্যাধি তৈরি হবে। এই রোগ ব্যাধির কারণে এই প্রবলেমটা কিন্তু এখন শহর থেকে গ্রাম পর্যায়ে দেখবেন যে এই মাস্তানি, তারপরে আপনার এই দুর্নীতি, এগুলো গ্রাম পর্যায়ে চলে গেছে। আওয়ামী লীগের একটা গ্রামে একটা নেতা, সেও অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। সবচেয়ে ক্ষতি আমি মনে করি আওয়ামী লীগ নিজেরই করছে। সেটা হচ্ছে যে দেখেন যে এই কারণে আওয়ামী লীগ নিজেরা বিএনপিকে ঘরের মধ্যে আটক করে, বিরোধী দলকে ঘরের মধ্যে আটক করে বিএনপি নিজেরা একটা আওয়ামী লীগ ইলেকশনের একটা খেলা শুরু করলো। এর ফলে কি হলো, প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের মতো একটা দল, যে দলটা ঐতিহ্যবাহী দল, সেই দলটা এখানে টিকে থাকা দরকার তার রাজনৈতিক ভাবাদর্শ নিয়ে। কিন্তু আওয়ামী লীগ তার যে ক্ষতিটা করলো সেটা হচ্ছে যে নিজেরা ইলেকশন করতে যায় প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত এমন জায়গায় নিয়ে গেছে। এখন খবরের কাগজ খুললে আপনি দেখবেন এই যে রাজশাহীতে মারা গেছে, এই যে কুষ্টিয়ায় মারা গেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নিজেরাই মারামারি, কিন্তু একটা সর্বনাশা মারামারির মধ্যে ঢুকে পড়ছে। সেই জন্য এখানে কথা হচ্ছে কি যে আপনি যদি রাজনীতির ওই যে বিজ্ঞান মনস্ক রাজনীতি যদি না করেন, রাজনীতির যে নিয়ম, যেমন একটা খেলার নিয়ম আছে, গাড়ি চালানোর নিয়ম আছে, রাজনীতির একটা নিয়ম আছে যে আপনি এক মিনিট ভোট দেওয়ার অধিকারটা যদি মানুষের আপনি রাখেন, জনগণের ক্ষমতাকে যদি, জনগণের শক্তিকে যদি আপনি জবাবদিহিতার জায়গায় না থাকেন, তাহলে এই সমস্ত হবে। আর দিদিরা এরকম পক্ষ নিয়ে চিৎকার করবে যে না সব ঠিকঠাক আছে। উনি বললেন কিছুই দেখতে পান না, উনি তো কিছুই ভোট দিতেন, উনি দেখতে পাইতেন যে উনাদের কি। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় যোগ দিলেন অপু উকিল। ওই একই অভিযোগ, রাজনীতির ভারসাম্য নষ্ট, বাংলাদেশের ভোট ব্যবস্থাতে এখন আর ভুয়া ভোট নাই, মিডিয়া কুয়ের ভোট নাই, ভুয়া ভোটার তালিকা নাই। তাহলে নির্বাচনে বিএনপি 2014-তে আসে নাই, 2024-এ আসে নাই, 18-তে না আসার মতো আসছে। আর না আসলে পরে তাদের দায়িত্বটা কে হবে না। আর বিজ্ঞান মনস্ক বলেন, যে মনস্ক রাজনীতি বলেন, রাজনীতিটা হতে হবে স্বাধীনতার পক্ষের শক্তি। স্বাধীনতার বিপক্ষে থেকে রাজনীতি করলে পরে রাজনৈতিক দলের যে আজকে যে জামাত, শিবির, বিএনপি যে অবস্থাটা হয়েছে, এটার একটাই কারণ যে দেশকে ভালোবাসেনি, দেশের স্বাধীনতা বিরোধীদেরকে ভালোবেসেছে, সেই ধারায় রাজনীতিটা করেছে। সেই ধারা থেকে বেরিয়ে আসতে হবে, তা নাহলে বিজ্ঞানও খুঁজে পাবেন না, সমাজতন্ত্র খুঁজে পাবেন না, কিছুই খুঁজে পাওয়া যাবে না। আর আওয়ামী লীগের মধ্যে অবিশ্বাস, দ্বন্দ্ব নাই, এটা আছে বিএনপির মধ্যে। বিএনপির এক নেতা নাকি আরেক নেতাকে বলে আপনি নাকি রাতের বেলা আওয়ামী লীগের সঙ্গে গিয়ে মিটিং করে আসছেন, আওয়ামী লীগে যোগ দিচ্ছেন, এই বলে একজন আরেকজনের সঙ্গে নাকি মারামারিতে ব্যস্ত। আর বিএনপির নেতার মানে আওয়ামী লীগের লোকজন সব জায়গায় খাচ্ছে, বিএনপি পাচ্ছে না, এই অভিযোগটা কিন্তু না। বিদ্যুৎ শতভাগ নিশ্চিত করেছে, বিএনপির বাড়িতেও গিয়েছে, আওয়ামী লীগের বাড়িতেও গিয়েছে, যারা দল করে না সাধারণ মানুষ তাদের বাড়িতেও গিয়েছে। এই সরকারের উন্নয়ন সবাই পেয়েছে, সেখানে আওয়ামী লীগ বিএনপি এইরকমভাবে চিহ্নিত করে না, যেটা বিএনপি করতো। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর পরিবারের সদস্যদের চাকরি হবে না, এই 15 বছর তো তা হয়নি। হিন্দু হলে চাকরি হবে না, এই 15 বছর তো তা হয়নি।
মেরিটের ভিত্তিতে বকিল চাকরি হাতে হয়েছে। সময় নেই আর বুঝি এক শেষ মিনিট আছে, আমরা কথাটা একটু আমি বলবো শুনে আসি স্বাস্থ্য যে ব্যবস্থাটা নিয়ে খোয়াম সাহেব যে একটু ঘুরে একটি আসেন ঢাকা কথা মেডিকেলে। বলেছেন, আমি বলবো যে স্বাস্থ্য ব্যবস্থাটা অনেক আগে মানে আরো আগানো যেত 15 বছরে, যা হয়েছে আরো আগানো দরকার, আমি একমত আপনার সঙ্গে। বিএনপির জন্য হয় নাই। কিন্তু বিএনপির জন্য হয়নি তা বলবো না, বিএনপি করতে দেয়নি। কেন করতে দেয়নি? 96-এ ক্ষমতায় আসার পরে যে প্রধানমন্ত্রী প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি হেলথ ক্লিনিক করেছিলেন, সেটাকে কেন বিএনপি 2001-এ এসে বন্ধ করে ছাগল পালন কেন্দ্র বানালো? ওটা যদি বিএনপি আরো এগিয়ে নিত জি। তাহলে স্বাস্থ্যসেবাটা কি আরো এগিয়ে যেত না? বকিল আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাতে সময় নেই। এইভাবে প্রত্যেকটা জায়গায় বাধা দিয়েছে গোলাম সালাম এই মিলন, 15 বছরে। একটি ভালো ভোট কি, রিফর্ম করা ভালো ভোট হয়েছে। ভালো নির্বাচন কি দুর্নীতি কমাতে পারে? না, ভালো ভোট বা ভালো সেটা তো একটা জবাবদিহিতা অনুষঙ্গ, কোনো সেটা একটা সরকার অনুষঙ্গ। আসতে পারে জবাবদিহিতা মানে মূল কথা হচ্ছে একদিনের গণতন্ত্রের চেয়ে আজকে স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলছেন যে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতার জায়গাটা উনি যেভাবে জোর দিয়েছেন, এটা একটা সাধুবাদ জানাতে চাই তার এই অবস্থানকে, 1 নম্বর। 2 নম্বর, কিন্তু মানুষ কিন্তু খুব অস্বস্তিতে আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। দেখেন, শিক্ষকদের আন্দোলন ন্যায্য আন্দোলন, এটা বলতে গেলে তো যে সময় নাই, আজকে তাদেরকে যাতে জাতির বিবেক তাদেরকে যাতে সেভাবেই না করা হয়, প্লাস কোটা আন্দোলন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা ডিসিশন দিয়ে দিয়েছেন, আজকে সেটাকে যেভাবেই হোক এটা কোর্টের মাধ্যমে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে, রায় দিয়েছে। সরকার কি করবে? সুতরাং সরকার তো এটা এই পরিপত্র জারি জিনিসগুলি করেছে। কিন্তু আজকে মানুষ একটা অস্বস্তিতে আছে। আমি যেই কথাটা লাস্টে বলতে চাই, দুর্নীতির বিরুদ্ধে মানুষ সোচ্চার। চায়নার মতো কান্ট্রিতে যেখানে একদলীয় শাসন, আপনি দেখেন সেখানেও কিন্তু আজকে পুঁজিবাদী অর্থনীতি কিংবা বাজার অর্থনীতিতে তাদের মধ্যে দুর্নীতি আছে, কিন্তু তারা কিন্তু বিচার করছে। আজকে আমাদের উচিত এই দুর্নীতি দমন কমিশনকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করা এবং দুর্নীতি দমন সহযোগিতার মাধ্যমে এবং জনগণের যে সেন্টিমেন্ট, যে কথাটা আমি খোয়েম্বার সাথে যে আজকে আমাদের মধ্যে একটা জায়গায় সমঝোতা, ঐক্যমতের কথা আর বলি না, আমি আবার একবার বলে গেছি, এমন একটা সমঝোতা দরকার যে ন্যাশনাল ইস্যুতে, যে আমাদের এই দুর্নীতি আমরা টলারেন্সের মধ্যে থাকবো এবং লাস্টে এই থাকতে হবে যে যদি জাতির মঙ্গল চাই, এই 52 বছরের 53 বছরের বাংলাদেশে 22 পরিবারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, এখন 22,000 পরিবার। মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাতে সময় নেই মিলন ভাই। দ্বন্দ্ব যেটা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং দেশটাকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিকশিত করতে চাই। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সঙ্গেই থাকুন।